আমার নামে একটা অ্যালিগেশন এসছে একটা ভিডিও ফুটেজ দেখিয়ে যে মিমি অবস্থায় ওই কুকুরের ঘরটাতে ওকে ফেলে রাখা হয়েছে এবং ওর সারা গায়ে কালশিটে দাগ। এইটা দেখিয়ে এটা প্রচার হচ্ছে। আমাদের পাড়ার লোকেরা যারা আমাকে ঘৃণা করে তারা এটা বানিয়েছে যে আমি আমার মেয়েকে টর্চার করেছি, অবস্থায় কুকুরের খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিলাম। এবার কথা হচ্ছে এই ভিডিওটা ওরা পেলো কী করে। প্রথম কথা পেলো সেখান থেকেই রিহ্যাব যখন ওরা এসছিল আমার বাচ্চাটাকে নিয়ে যাওয়ার সময় রিহ্যাবকে আমি অ্যালাউ করেছিলাম আসতে, আমি ফোন করে ডেকেছিলাম। রিহ্যাবে এটা ভিডিওটা সম্ভবত করেছিল, এটা আমার অজান্তে। ওরা কিন্তু আমারও একটা ভিডিও করেছিল যে আপনি কেন আপনার বাচ্চাকে রিহ্যাবে পাঠাচ্ছেন। সেই ভিডিওটা আমি যতদূর জানি সেটা আমি দেখতে পাইনি। সেই ভিডিওটা ওরা চেপে গেছে, অর্ধ সত্য ওরা বলছে। সেখানে আমি বলেছিলাম রিহ্যাবেকে যখন বাচ্চাটা নিতে আসে যে হ্যাঁ, ও সারা সন্ধ্যা ধরে সিভিয়ার অ্যাগ্রেসিভ হয়ে গেছে, আমি ওকে সামলাতে পারছি না, তাই জন্য আমি রিহ্যাবে পাঠাচ্ছি। সেই একটা ভিডিও ওদের কাছে আছে, প্লাস ওদেরকে টাকা দিয়েছি যেহেতু অনলাইন পেমেন্ট করেছি, সেই অনলাইনের একটা ডকুমেন্টস আছে। ওরা আমাকে রিসিপ্ট দেয়নি। রিহ্যাবের লোক দেবে বলেছিল, বললো পরের দিন দেবে হয়তো, কিন্তু আমি কিন্তু রাতেই 5,000 টাকা পাঠিয়ে দিয়েছিলাম। 600 টাকা ওদের পিক আপ চার্জ পাঠিয়েছিলাম। সেইগুলোর ওই ডকুমেন্টসগুলো কিন্তু ওরা চেপে গেছে। এবার কথা হচ্ছে অনেকগুলো প্রশ্ন আছে যে আমার মেয়ে সেদিন কেন এত অ্যাগ্রেসিভ হয়েছিল। ও প্রায়ই অ্যাগ্রেসিভ হতো, ওকে কোনো জিনিস ও ডিম্যান্ড করলে সেটা ফুলফিল করার জন্য। আমার সেদিন সিসিটিভি ফুটেজে যদি আমি দেখাচ্ছি কিছু যে সেদিন সন্ধেবেলা আমরা যখন ফিরে আসি, আমরা গেছিলাম সেদিন মেদিনীপুর, একটা স্কুল দেখতে গেছিলাম। ভেবেছিলাম যদি ভালো হয়, সব কিছু ঠিক থাকে, ওকে ওখানে দেওয়া যেতেই পারে, কারণ যেহেতু এখানকার পরিবেশটা ভালো না। ওই সামনের বাড়ি সারাক্ষণ ওর মাথাটা চিবিয়ে খাচ্ছে, এই ওর মা ভালোবাসে না এই ধরনের টক্সিক কথাবার্তা বলে। আমার মেয়েও যখন কিছু ডিম্যান্ড করে, ও না পায়, তখন ও এই কথাগুলো ইউজ করে। ও জানে আমাকে মেরে ছাতু বানিয়ে দিলেও সামনের বাড়ি ওকেই সাপোর্ট করবে, ওর কোনো দোষ দেখবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেদিন সন্ধেবেলা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন ফেরত এসেছি সব কিছু নর্মাল ছিল। ও মাসির কাছে ও সব জিনিসপত্র দেখাচ্ছিল। আমি সারাদিন ধরে সেদিন যে জার্নিটা করা হয়েছিল এখান থেকে মেদিনীপুর যাওয়া এবং মেদিনীপুর থেকে বাড়ি, ভোর 5টা 4:30 5টার সময় আমরা বেরিয়ে যাই। হ্যাঁ, আমরা ওলা উবের করে যাই হচ্ছে ওই বাস ডিপোতে, সেখান থেকে বাসে ধরে আমরা যাই মেদিনীপুর, সেখান থেকে আবার অটো টোটো এসব করে আমরা সেই স্কুলে যাই, সেখান থেকে আবার ফেরত আসি। এই পুরো জার্নিতে আমার মিমি যা চেয়েছে সেদিন আমি তাই দিয়ে দিয়েছি, যাতে রাস্তার মধ্যে সেদিন কোনো সিন ক্রিয়েট না হয়। করে সারা রাস্তায় আমি সব দিয়েছি এবং আমি নিজের জন্য আমি যে 1/2 লিটার জলের আমার যে বোতলটা আছে, ওইটুকুই জল আমার সম্বল ছিল। সারা রাস্তায় আমি একটা জলের বোতল অবধি কিনতে পারিনি, ওর এত ডিম্যান্ডেড ঠেলা ছিল। আমি ভীষণই ওই স্কুলটা আমার ভালো লেগেছিল, কিন্তু আমি মানে এতটা ডিস্টার্ব যে ফেরত এসেছি যখন, তখন বাজে আই থিঙ্ক 6টা 6:30 নাগাদ ফেরত এসেছি। এবং আসার সময় মিমিকে বলছি, মিমি আমি ভীষণ ক্লান্ত, আর ভোর রাতে গেছি বলে স্নানও হয়নি, খাওয়া নেই। তো বাড়িতে আমি এসেই মাসিকে কল করেছি, আমি মাসি তুমি এসে একটু কয়েকটা পরোটা বানিয়ে দাও, একটু খাবো, স্নান করে আমি খাবো। কিন্তু জানেন সেই রাতে আমি খাবার খেয়েছিলাম রাত্রি প্রায় 9:30টার পরে। মাসি সন্ধেবেলায় আসে, দেখতেই পাচ্ছেন মাসি এসেছিল, মাসি পরোটা বানাচ্ছিল, কিন্তু মিমি এরই মধ্যে শুরু করে দেয় ওকে একটা পেন্সিল বক্স অর্ডার করে দিতে হবে। কি করবে তুমি কিছু বলার আছে?
এক্ষুনি পেন্সিল বক্স অর্ডার করে দিতে হবে। ওর অলরেডি পেন্সিল বক্স, পেন্সিল, সব কিছু থাকা সত্ত্বেও আমি বুঝতে পারছিলাম যে এটা ওর একটা রোগ হয়ে গেছে, রোগ, ম্যানিয়া রোগ বা যাই বলেন। হ্যাঁ, পেন্সিল বক্সটা আজই ভাবুন 5,000 টাকা দিয়ে রিহ্যাবে পাঠানোর থেকে যদি 100 টাকা কি 500 টাকা দিয়েও একটা পেন্সিল বক্স কিনে দেওয়া হতো, সেটা তো অনেক চিপে পড়তো, কমে পড়তো, তাই না? আজকে আমার মেয়েকে এখানে এনেছে, আমার ফিনান্সিয়াল অবস্থা ভালো না, আমি ওকে কোনো সরকারি স্কুলেও দিতে পারতাম, এত দামি স্কুলে আমি দিলাম কেন? এই কোশ্চেনগুলো কিন্তু আসে যদি আমি আমার সন্তানকে নাই ভালোবাসি। সেদিন আমি একটা 500 টাকা দিয়ে একটা পেন্সিল বক্স দিয়ে দিতে পারতাম, 5,000 টাকা দিয়ে রিহ্যাবে না পাঠিয়ে, ওষুধ না কিনে, ওষুধ কোনো কিছু ও যা চাইছে সব দিয়ে দিলেই মিটে যেত ঝামেলা, তাই না? ওকে এত দূরে দূরে গিয়ে ডাক্তার দেখানো, প্রেসক্রিপশন করা, ওষুধ খাওয়া, এগুলো কোনো কিছু দরকার হতো না। এবার এইখানে যে অ্যালিগেশনসগুলো ওরা চিরকাল বলে এসছে, সেদিন ওই একটা ছোট্ট ভিডিও যখন রিহ্যাবের লোকেরা আসে, এবার আরেকটা বলি, তারপরে যখন মিমি এরকম ডিম্যান্ড শুরু করে, মাসি আমরা বিভিন্নভাবে ওকে বোঝাই, ভালোভাবে বোঝাই, খারাপভাবে বলতে কি গায়ে হাত তুলে নয়, আপনারা পুরো যদি সেদিনকার সিসিটিভি ফুটেজ আমার রাখা আছে তুলে দেখবেন যে কোথাও ওকে গায়ে হাত, ওই বঞ্চ মারতে আসছিল। মারছিল, এটা ওটা ভাঙছিল, ছুটছিল। তারপরে এরকম যখন চিৎকার চেঁচামেচি কন্টিনিউয়াসলি হতে থাকে, 6:30 থেকে 7:30, 8:45 যখন হয়ে যায়, 7:30, 8:45 দিকে আমি 7:40 নাগাদ আমি ঘর থেকে বেরিয়ে যাই ওর মারের ভয়ে। আমি কিন্তু তখনও খাইনি, আমি ভীষণ টায়ার্ড, কোনো মতে চানটা করেছিলাম, খেতে আর পারিনি। মাসি কিন্তু পরোটা অলরেডি বানিয়ে ফেলেছিল, কিন্তু ওই সময়ই ওকে পেন্সিল বক্স এক্ষুনি অর্ডার করে দিতে হবে বলে বাড়িতে প্রচণ্ড অশান্তি। সেই সন্ধ্যে 6:30 থেকে রাত্রি প্রায় 8:30 উপর অবধি চলেছে সেটা। এবং এই নিয়ে যে চিৎকার চেঁচামেচি, মারামারি, ভাঙচুর, আমি সেদিন সহ্য করার মতন আমার গায়ে সেদিন এনার্জি ছিল না, আমি এমনিই দুর্বল মানুষ। আমি ঘর থেকে সেদিন বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আমি বিভিন্ন জায়গায় সাহায্য চাই। আমি আজাদিন পল্লীতে একটি মেয়ের কাছে গেছিলাম সেদিন সাহায্য চাইতে, যে এই ব্যাপার আমাকে একটু সাহায্য করো। করেনি, রাস্তায় এদিক ওদিক ঘুরে বেরিয়েছি আমি, সারা পাড়া ঘুরে টুরে অনেকক্ষণ। মাসি আচ্ছা, ঘরের বাইরে দিয়ে আমি তালা দিয়ে বেরিয়ে গেছিলাম যাতে ও রাস্তায় বেরিয়ে না যেতে পারে। সেই সময় ও ঘরের মধ্যে জানলার কাঁচ ভেঙে ফেলেছিল।
মাসি বলেছিল যে সিসিটিভিতে এটা নেই, যেহেতু এটা রান্নাঘরের ছবি। ও আমাদের মাইক্রোওয়েভটাও ফেলে দিত, মাসি আটকে ছিল কোনো মতে। মাইক্রোওভেনটা সেদিন ফেলে দিত, আমি না থাকলে, আমি সামনে ছিলাম, আমি ধরেছি মাইক্রোওভেনটা। তারপরে কিছুক্ষণ সামনে রাখতে রাখতে জানলার কাজ ভাঙলো, ধরুন ধরুন মা কোথায় আসছে না কেন, মা বলছি তুই, মা ভয় পাচ্ছে, বাইরে দাঁড়িয়ে আছে, তুই শান্ত হ শান্ত হ। ওকে অনেক বোঝাচ্ছি, অনেক এ করছি, ওকে পাজা করে ধরে আছি, তাও ওকে কি আর আমি রাখতে পারি? সে জোর করে গিয়ে কাঁচ ফাঁচ ভাঙলো, আরও ভাঙতো, আবার ধরেছি আমি ওকে, ধরে পাজা করে রেখেছি। তারপর বারান্দার দরজা খুলেছি, বারান্দায় গেছে, গিয়ে বারান্দায় গিয়ে সিট কিনিও তো ওপরে উঠে খুলতে পারে। এবারে বারান্দায় গিয়ে ধাপাস ধুপুস করছে, খোলো, চাবি কোথায়? চাবি আমি জানি না কোথায়, খুঁজছি পাইনি, তুই চুপ কর, এক্ষুনি আসবে মা। না, মা যে ভয়তে বাইরে দাঁড়িয়ে আছে সেটা ও বুঝছে না, কিন্তু ও সে গেট ফেট ধুপুস করে একদম ভাঙাচোরার মতন করেছে। তারপর তো চাবিটা গায়েব হয়ে গেল, মানে এ হলো না, লাগলো না, খুললো না। তারপরে তো বলছে আবার রাতের বেলা এমন ধাক্কিয়েছে, গেট শুদ্ধ ভেঙে বেরিয়ে গেছে। তো এগুলো তাণ্ডব করছিল। ওর একটাই বক্তব্য ছিল পেন্সিল বক্স কিনে দাও, আর আমার বক্তব্য ছিল এটা কোনো জেদের ব্যাপার ছিল না আমার কাছে। পেন্সিল বক্স আমি হয়তো এটা কিনেই দিতে, 5,000 টাকা দিয়ে যখন আমি ওকে রিহ্যাবে ভর্তি করতে পেরেছিলাম, চেষ্টা করেছিলাম ভর্তি করার, আমি একটা 500 টাকা দিয়ে পেন্সিল বক্স ওকে আমি কিনে দিতেই পারতাম। কিন্তু আমি বুঝতে পারছিলাম এটা কেনা না কেনার ব্যাপারটা নয়, এটা হচ্ছে একটা রোগ। সারাদিন ধরে ওকে প্রায় 300-400 টাকার জিনিস কেনা হয়েছিল সেদিন, তারপরেও ও করছে। এই ডিমান্ডের কোনো শেষ নেই। এটাকে ওষুধ খাইয়ে হোক, কাউন্সিলিং করে হোক, বুঝিয়ে হোক এটা করা। এটা রিহাবের লোক আমার অ্যাসিওর করেছিল এর আগে, যখন আমি ওখানে গেছিলাম একবার ওদের অফিসে, ওখানে ওরা কিন্তু আমায় অ্যাসিওর করেছিল আমরা এই ধরনের কেস ডিল করি, মোবাইল অ্যাডিকশানকে কেস, তারপরে যারা বাবা মার কথা শুনে এরকমভাবে বাড়িতে সবসময় পড়াশুনো করে না, ডিস্টার্ব করে, তাদের ওরা ঠিক করে। তো কাউন্সিলিং করে ওষুধ খাইয়ে, তো সেই জন্যই ওদেরকে আমি কল করেছিলাম। আরেকটা জিনিস হচ্ছে যে ওরা কুকুরের ঘর করছে। আমি এই কুকুরের ঘরে সেদিন কে তুলে দিয়েছিল, আমি কিন্তু ওকে তুলতে পারি। একটা মানে ও যখন রাস্তায় বেরিয়ে গেছিলো, আমি বলি হ্যাঁ এরপরে ঘটনাটা আবার তাহলে আসি। আমি বেরিয়ে যাই, তারপর আমি প্রায় মাসি অনেক ওকে বোঝায়, খাবার দেয়, ও খাচ্ছে হ্যাঁ ঘরের মধ্যে। তারপরে মাসি অনেক ওকে বোঝায়, মাসি এগুলো বলো যে মা তো ভয়ে পালিয়ে গেছে, তুই এত চিৎকার করছিস, তুই চিৎকারটা বন্ধ কর, তাহলে মা আবার ফিরে আসবে। এবং আমি যখন দেখি বাইরে থেকে শুনতে পাই যে একটু আওয়াজটা কমেছে, তখন মাসিও আমাকে ডাকে, মনিকা এসো দরজা খুলে দাও। মাসিরও তখন বাড়ি যেতে হবে। বেড়াল নেই, কিছু নেই, টাকা আসছে, বাবা টাকা দেয় না, এটা বোঝো না তুমি? তাও তো কত জিনিস কিনে দিয়েছে তোমাকে। করবে মাকে ধরে এখন, এখন মা ভালো করে মা আমাকে কিনে দাও বলবে, মা পরে এক সময় দেবে কিনে, এক্ষুনি তুমি চাইলে কোথায় পাবে? যেটা দিয়ে রাস্তায় টাকা পয়সা গেল, কত কিছু গেল, টাকা পয়সা খরচ হলো, এই রাস্তায় এটা ওটা খেয়েছো তুমি, কিনে কিনে দিয়েছো, তালাই খারাপ হয়ে যাবে। এবার তুলবে কি করে? তুলবে না, আমি বললাম তো ভিতরে ধাক্কা ঢুকিতে গেছে। এখন রাত্রিবেলা চাবিওয়ালা পাওয়া যায় না, পিছন দিক দিয়ে দেখো, আলো নেই, অন্ধকার, কাদা মিশে কি করে পড়ে চলে যাবে, যেতে হবে। কিন্তু দরজা খুলতে গিয়ে আমি দেখি চাবি দিয়ে তালা খুলতে পারছি না, তালাটা আটকে গেছে। মিমি এত জোরে জোরে দরজা ধাক্কে ছিল, আপনারা ওর গায়ের জোরটা দেখুন, এত জোরে জোরে দরজা ধাক্কে ছিল যে তালাটা আমি চাবি দিয়ে খুলতে পারছিলাম না। তালাটা কিছু একটা হয়ে গেছে, পুরো তালাটাই নষ্ট হয়ে আছে। এই যে এখানে পড়ে আছে তালাটা, আপনাদের দেখাচ্ছি,
এই যে তালাটা সেটা, এটা চাবি দিয়েও এখন খোলা যায় না, বন্ধ করা যায় না। এটার এরকম অবস্থায় যে আটকে যাচ্ছে, যেটা এটা ঘুরে যাচ্ছে কিন্তু খোলা যাচ্ছে না। সেদিন থেকেই তালাটার সমস্যা হয়ে রয়েছে। এবার আমি চাবি দিয়ে খুলতে পারিনি, তখন আমি ভাবি আরেকটা ডুপ্লিকেট চাবি শান্তদির বাড়িতে আছে, তাহলে আমি শান্তদির কাছে যাই। আমি ছুটে যাই সেরাতে শান্তদিদের বাড়ি, সেখান থেকে চাবি নিয়ে আসি। ওদেরকেও আমি বলি জোর বরকে যে আমার মেয়েটাকে একটু বুঝিয়ে একটু দেখো না তোমরা যদি, কেউ কিন্তু হেল্প করেনি। আচ্ছা, তারপরে আমি বাড়ি আসি, ওই চাবি দিয়েও খোলে না। দুটো চাবি এই যে দেখুন এখন আছে রাখা, এই যে ডুপ্লিকেট চাবি, এটা এই দেখুন একই চাবি, এটাই তালাতেও আছে, এই যে আমারটা শান্তদির চাবি, দুটোই আছে। হ্যাঁ, তালাটা খোলে না। তখন মাসি বললো আমাকে তো বাড়ি যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, 8:30 বাজে। আমি বাড়ির পেছন দিয়ে যাচ্ছি, পেছন দিয়ে ওইদিকে কাদা, লাইট নেই, তাও কোনো উপায় ছিল না। মাসি যদি কিছু একটা পড়ে টরে যেত কী হতো কে জানে। মাসি কোনো মতে ওই দিক দিয়ে বেরোয় এবং আমিও লাস্টে ওই দিক দিয়েই বাড়িতে ঢুকি। ঢোকার পরে আবার মিমি সেই একই জিনিস শুরু করে, পেন্সিল বক্স অর্ডার কর, পেন্সিল বক্স অর্ডার কর, পেন্সিল বক্স অর্ডার। মাথা ধরে গেছিলো, খাওয়া দাওয়া নেই। আমি আসার পর থেকে আমার গলু ডাইপার চেঞ্জ করতে পারছিলাম না, ওর এই সবের জন্য আমার কুকুরগুলো প্রায় রাত্রি 9টা বাজে, ওরাও খেতে পাচ্ছে না, ওরাও চিৎকার করছে। মানে এটা সাংঘাতিক সিচুয়েশন। আর আমার মেয়ে খালি বলে যাচ্ছে পেন্সিল বক্স অর্ডার কর, পেন্সিল বক্স অর্ডার কর। কেউ এগুলো জানে না। তখন এরপরে আমি যখন তাও অর্ডার করিনি, তখন ও যে ভাঙা, যেটা আগে জানলার কাঁচটা ভেঙেছিল, সেই ভাঙা কাঁচ নিয়ে আমার দিকেও মারতে আসে। এই গুড মর্নিং হচ্ছে সামনের বাড়ির মহিলাটিকে ও ডাকে গুড মর্নিং বলে, কারণ ওরা আগে যখন আমাদের সাথে সব ঠিক ছিল তখন মিমিকে সকালবেলা গুড মর্নিং করতে বলে মিমি ওকে গুড মর্নিং বলে ডাকে। এখানেই বুঝতে পারছেন ওরা ওকে সাপোর্ট দেবে বলে ওদের নাম করেই ডাকছিল। মিমি জানতো যে সামনের বাড়ির গুড মর্নিংরাই ওকে সাপোর্ট দেবে, এই সাহসে ও এত কিছু করছিল। এবং আমি ভাবি তখন যে ওকে ঘরে আটকালে তো ঘরের জিনিসপত্র আর তছনছ করে, ভাঙচুর করে, আরও জিনিস নষ্ট হয়, ওর গায়েও লাগে, জিনিসও নষ্ট হয়। ওকে আমি বারান্দায় আটকে দিই, বারান্দার তো গেটটা খুলছে না, তালাটা আটকে গেছে, বারান্দায় আটকে দিই। বারান্দায় যা জিনিস তেমন কিছু বড় জিনিস আমি মনেও হচ্ছিল না আছে বারান্দায়। সেই সময় আমি কোনো মতে ওকে বারান্দায় আটকে দিয়েছিলাম। দেওয়ার পরেও বারান্দায় ওইখানেও জিনিস, মানে ওর একটা সাইকেল ছিল, সাইকেলটা ফেলেছে, একটা টুলকে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে ও দরজাটা ধরে এত জোরে ঝাঁকায় যে তালা চাবিতে খুলছিল না সেই তালাটা খুলে যায়।
আপনারা এইটুকু ঘটনাতে এটা বুঝতে পারবেন যে ওর গায়ে সেদিন কতটা শক্তি ছিল। আমি তো দূরের কথা, মানে মাসি কেউ আমরা পাচ্ছিলাম না, এবং রাস্তায় বেরিয়ে যায়, রাস্তায় বেরিয়ে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, আমার নামে অনেক কিছু বলতে থাকে, আমার জীবন নষ্ট করে দিয়েছে, এই করেছে সেই করেছে। অ্যাকচুয়ালি একটা পেন্সিল বক্সের জন্য আমি ওর জীবন নষ্ট করে দিয়েছি। মানে ওর মধ্যে এই যে ওরা যে বলতো না, সেই কথাগুলোই ও বলতো যখন ওকে জিনিস দেওয়া হতো না। ও একটা ব্ল্যাকমেলিং করতো আমাকে এইভাবে দিনের পর দিন। মানে প্রায় এটা এরকম ব্ল্যাকমেলিংয়ের ঘটনাও প্রায় 4-5 মাস ধরেই চলছিল, যে কারণে ওকে আমি, এটুকু একটা বাচ্চার এরকম হওয়ার কথা নয়, উচিত নয়, এই জন্য ওকে কাউন্সেলিং করাচ্ছিলাম। কারণ এটা সলিউশনটা জিনিস দিয়েছিল না, এটা সলিউশনটা ছিল ওর মেন্টাল হেলথকে নিয়ে। তাই জন্য আমি কঠিন রাস্তাটাই বেছে নিয়েছিলাম। জিনিস দেওয়াটা বড় সলিউশন নয়। ওর মধ্যে যে সমস্যাটা মানসিক যেটা হয়ে গেছিলো, যে আমাকে জিনিস না দিলে আমি মাকে ব্ল্যাকমেল করব, সেইটা দূর করাটা ছিল আমার উদ্দেশ্য। সেই জন্যই আমি ডাক্তার দেখাচ্ছিলাম, ওষুধ খাওয়াচ্ছিলাম। এবং সেদিন রাতে, তারপরে বলি, ও বেরিয়ে চলে যায়। তারপর ওকে আমি উপরে থেকে একটা ছেলেকে দেখতে পাই, রাস্তা দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে। ও এটাও দেখেছে আমি যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। আমি ছেলেটাকে চিনি না, রাস্তায় এমনি দাঁড়িয়ে ছিল। ওকে আমি বললাম, ভাই তুমি আমার বাচ্চাটাকে হেল্প করো, একটু ওকে একটু করে মানে ঘরে নিয়ে আসো। এবার ঘরে আনার পরেও আমি ভাবলাম যে ও এত অ্যাগ্রেসিভ, ও মারামারি করবে। আমার বাড়িতে এমন কোন ঘর আছে যে ঘরে কোনো জিনিসপত্র নেই? সেটা ছিল ওই উপরের ওই ঘরটা, যে ঘরটা ডগিরা থাকতো। ডগিদের থাকার মধ্যে একটা ঘর ছিল আটকানো, তো সেই ঘরটা আমি ভাবলাম যে ওইখানে যদি ওকে তাড়া দিয়ে রাখি, তাহলে ওই ঘরে সেরকম জিনিসপত্র নেই, ও ওখানে ঠিক মতন থাকতে পারবে। তাই জন্য ওই ছেলেটাকে আমি বলি যে তুমি ওকে ওখানে তুলে দাও, আমি তালাটা নিয়ে যাই, গিয়ে ওকে আটকে দিই এইটা। এবং ওখান থেকে ও যখন চিৎকার করছিল যে আমাকে মেরে ফেললো, বাঁচাও বাঁচাও করে, তখন আপনারা দেখুন আমি কিন্তু নিচে সোফায় বসে আছি, আমি ফোনে কথা বলছিলাম। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যদি মানে ওকে ওরা যেটা বলছে যে ওর গায়ে কালশিটে দাগ আছে, আমি টর্চার করেছি, যদি আমার সেটাই করতে হতো, তাহলে আমি এরকম একটা ঘর, ওই ঘরটা পুরো রাস্তার উপরে, মানে ওই ঘরের সব আওয়াজ রাস্তায় বাইরে শোনা যায়, একদম রাস্তার ওপরের ঘর ওটা। আমি ওকে রাস্তার ওপরের ঘরে কেন আটকাবো? আমি তো আমার ভেতরের কোনো ঘর বা বাথরুম বা সেখানে আটকাতে পারতাম। ওকে যদি টর্চারই করা আমার উদ্দেশ্য হতো। সেকেন্ড হচ্ছে যে ওখানে ওকে আটকানোর পর আমি আর ওইদিকে যাইনি। আমি তখন এত ট্রমাটাইজড এবং এত টায়ার্ড, আমি গরুর ডাইপার চেঞ্জ করি, ওদের খাবার দিই, আমি নিজে খাই, এইগুলো আমি তখন করি, এবং পরে রিহ্যাবে ফোন করে ওকে নিয়ে পাঠাই। আজকে যে সমস্যাটা ধরুন 400-500 টাকা দিলে মিটে যেতে পারতো, সেই সমস্যাটা সলভ করার জন্য আমি 5,000 টাকা খরচা করেছিলাম। কেন করেছিলাম? এইখানেই কোশ্চেন আসে। আমি ওর মেন্টাল প্রবলেমটা সলভ করার চেষ্টা করছিলাম, জিনিস দিয়ে সেই সাময়িক সমস্যার মেটানোর আমি চেষ্টা করিনি। আমি একটা বড় সমস্যা ওর, সেটা মেটানোর চেষ্টা করছিলাম। আমি ওই সামনের ওই ঘরে দিতাম না, যেটা থেকে সবাই পাড়ার লোক শুনতে পায়, তাই না? আমার উদ্দেশ্য পাড়ার লোকে শুনলো কি শুনলো না সেটা নয়, আমার উদ্দেশ্য ছিল মিমিকে এমন জায়গায় একটা আটকানো, যেখানে ও নিজেকে হার্ম করতে পারবে না এবং আমাকেও হার্ম করতে পারবে না।
সেটা ছিল আমার অ্যাকচুয়াল উদ্দেশ্য ওই ঘরে ওকে আটকানোর পেছনে। আর আরেকটা কথা, ওর গায়ে যে দাগগুলো হয়েছে, যে সেটা 1 মাস খানেক ধরে যে ও আমাকে মারছিল, আমি নিজেকে প্রিভেন্ট করেছি কিছু কিছু সময়, কিছু কিছু সময় ও নিজেকে মেরেছে, সে তার এই দাগগুলো ছিল। ওকে আমি মারামারি করানোর জন্যে আমি ওখান থেকে এনে স্কুলে ভর্তি করিনি। তারপরে ও বলছে আমার মাথা কেমন হচ্ছে, মাথা দেওয়ালে ঠুকেছে, সেটা আর বলছে না, নিজের মাথা নিজেই ঠুকেছে। ঠুকেছে জোর করে ঠুকে, এবারে ব্যথা হচ্ছে, এবার বলছে আমার এখানে ব্যথা হচ্ছে, আমার এই হচ্ছে। চেয়ার লাথি মারার পরে সেই পায়ে ব্যথা হয়েছে। পায়ের ওপরে এসে লেগেছে, পড়েছে, মা ধরতে গেছে, এখন বলছে যে মা মেরেছে। এটাই বাস্তব, এটা সিসিটিভি ফুটেজও আছে, আমার বাড়ি যারা আসে তারা জানে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে এই ও হয়েছিল, এটা বলি, ও ঘরের মধ্যে বিছানায় শোয়ার সময় হয়ে অনেক দিন ঘুমিয়েছে। এবার মার পাশে হয়ে বাচ্চা ঘুমিয়েছে, সেটা কোনো বড় ব্যাপার ছিল না, সেই স্বভাবটাও রয়ে গেছে সেদিন। এবার যদি ভিডিওটা আপনারা আরেকটু ভালো করে দেখেন, দেখবেন ওই ঘরেই ওর জামা প্যান্ট ওইখানেই ছিল, ও নিজেই ওটা খুলেছে। আর যদি আমি খুলতাম তাহলে তো আমি জামা প্যান্ট নিয়ে ওই ঘর থেকে চলে আসতাম, ওই ঘরে জামা প্যান্টগুলো থাকতো না, তাই না? জামা প্যান্টগুলো ওই ঘরেই ছিল। হ্যাঁ, ও ওইগুলোকে রেখেই তার পাশে শুয়েছিল। আমি জামা প্যান্ট ওর খুলিনি, ও নিজেই নিজের জামা প্যান্ট খুলেছে। এবার এই পুরো জিনিসটাকে যাদের ষড়যন্ত্র করার, আমাকে যারা পছন্দ করে না, তারা বানিয়েছে আমি আমার মেয়েকে টর্চার করেছি, পাড়ার লোককে শুনিয়ে, ও চিৎকার করেছে, পাড়ার লোককে শুনিয়ে আমি আমার মেয়েকে টর্চার করেছি, করে আমার মেয়েকে গায়ে কালশিটে দাগ ফেলে দিয়ে অবস্থায় কুকুরের ঘরে বন্দি করেছি। এই ভার্সানটা একদম সত্যি নয়, এই ভার্সানটা মিথ্যে, এই ভার্সানটা এরকম নয়। অ্যাকচুয়ালি যা যা আমি বললাম, আমি অল্প দামের জিনিস কিনে না দিয়ে আমি বেশি দাম দিয়ে আমি রিহাবে ওকে দিয়েছিলাম। ওর সুস্থতাটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, ওর কান্নাকে শুনলো কি শুনলো না সেটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল না, ওকে এমন ঘরে আটকানোটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল যেখানে ও কিছু ভাঙচুর করতে পারবে না এবং আমাকেও মারতে পারবে না, এবং আমি আমার বাড়ির যে বাকি কাজগুলো এবং নিজের খাওয়াটা আমি একটু শান্তি মতো খেতে পাই। এটা ছিল অ্যাকচুয়াল সে রাতের ঘটনা। আর রিহ্যাবের লোক বলছে একবার যে আমি নাকি ওরা নাকি নিজের ইচ্ছে বাচ্চার গায়ে দাগ দেখে ওখানে নিয়ে গেছে, এটা সত্যি নয়। হ্যাঁ, এটা সত্যি নয়। কেন কি, রিহ্যাবের লোক আমার কাছ থেকে পয়সা নিয়েছে, ওদের সাথে আমার যাওয়ার সময় কথা হচ্ছে পরের দিন বেলা 12টার সময় আমি জামা কাপড় নিয়ে ওর সাথে গিয়ে রিহ্যাবে দেখা করব। হ্যাঁ, কাজেই এটা সত্যি না। ওদের ওষুধ দিয়ে দিয়েছিলাম, রাতের ওষুধটা যেহেতু মিমিকে খাবারটা খাওয়ানো হয়েছিল, মাসিই খাইয়েছিল, ওষুধটা খাওয়াতে আমি পারিনি, সেইটার জন্য ওষুধটা ওদের দিয়ে দিয়েছিলাম আমি। তো যে মা 500 টাকার ওষুধ দিয়ে দিতে পারে, বাচ্চাকে ডাক্তার দেখাতে পারে, বাচ্চাকে রিহ্যাবে পাঠাতে পারে, সেই মা কেন তার বাচ্চাকে একটা 500 টাকার জিনিস দিয়ে দিই তো সেদিন মিটে যেত, একটা পেন্সিল বক্স দিয়ে দিলেই তো মিটে যেতে পারতো, তাই না? সেইটা কেন আমি করলাম না? এত সহজ সলিউশনটা আমি কেন করলাম না? এটা একটা বড় প্রশ্ন থেকেই যায় না। আমি চেয়েছিলাম ওর একটা লং টার্ম সলিউশন, আমি ওই সাময়িক ওকে জিনিস দিয়ে ভুলিয়ে রাখতে আমি চাইনি, যেটা কিনা সবাই খুব ইজিলি, ওর বাবাও সেটা করবে, যদি ওরকম জেল্লায় জিনিস দিয়ে ওকে মিটিয়ে দেবে, ও ঝামেলা কে মেটায়, ও এটা চেয়েছে দিয়ে দিলে তো মিটে যায় ঝামেলা, এইভাবে সাময়িকভাবে লোকে মেটাতে চায়। আর আমি গেছিলাম ওর মানসিক এই সমস্যাটা দূর করতে, সেই জন্য আমি ওর চিকিৎসা করাচ্ছিলাম, সেই জন্য আমি ওকে ওষুধ কিনে দিচ্ছিলাম, সেই জন্য আমি রিহ্যাবকে ডেকেছিলাম। আর রিহ্যাবের লোক আমার ভিডিওটা প্রকাশ না করে ওরা শুধু ওই ফুটেজটুকু প্রকাশ করে বা ওদেরকে দেয় বা কিছু হয়েছে, এবং রিহ্যাবের লোক বলছে না, পাড়ার লোক প্রচণ্ড অ্যাগ্রেসিভ, আমি গণধোলাই খাবো নাকি, এগুলোও বলছে তারা। এবং এটা এখন পাড়ায় সার্কুলেট হচ্ছে, এটা পাড়ায় সার্কুলেট হচ্ছে এবং আমার এগেনস্ট একটা ভুল গল্প পাড়ায় ছড়ানো হচ্ছে, যেটা সামনের বাড়ি চিরকাল কোনো বেসলেসভাবে বলে এসেছিলো, সেটার ওরাকে এই একটা ভিডিও দেখিয়ে প্রমাণ করানোর চেষ্টা করা হচ্ছে। এটা সর্বৈব মিথ্যে, সর্বৈব মিথ্যে। এটার সাথে আমি ওর কাছে সেদিন আটকানোর পরে আমি আর ওই ঘরে যাইনি, রিহ্যাবের লোক এসে ওকে ওখান থেকে নিয়ে নেয়, এটাই সত্যি। ওকে আমি জামা দিয়ে দিই, জামা টামা পরেই যায়, এবং এটা আমি কোনোদিন ভাবিনি যে এটা এইভাবে আমাকে, এটা সবার কাছে এরকম ভিডিওটা চলে যাবে। যদি রিহ্যাবের লোক এটা এই ভিডিওটা করেছে যে সেটাও আমি জানতাম না, ওরা তো আমার একটা ভিডিও করেছে আমি জানতাম, ওরা যে এইরকম একটা মিনির ওই ভিডিও করেছে এবং পরবর্তীকালে এই ভিডিওটা এইভাবে ওরা ছড়াবে পাড়াতে, সেটা তো আমি জানতাম না আমার এগেনস্টে।
ওইখানে বন্ধ ছিল, সেখানেও তাই করেছে। এটার সাথে কোনো সম্পর্ক নেই যে আমি ওখানে, আপনারা ভালো করে ভিডিওটা যদি দেখে থাকেন দেখবেন ওইখানেই ওর জামা প্যান্ট রয়েছে, ওই ঘরেই ওর জামা প্যান্ট ছিল, আমি নিইনি। আমি তো ওর সাথে যে কাঁচ ভেঙে দিচ্ছে, যে তালা খুলছে না, এই যে তালাটা খুলছে না, এই তালাটা অবধি খুলিয়ে দিচ্ছে এত জোরে দরজা ধাক্কায়, তার সাথে পেরে ওঠার মতন ক্ষমতা আমার নেই, আমার যা শরীরের অবস্থা।